প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। সিলেটে 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই প্রথম টি-20তে মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। সিলেটে বৈরী আবহাওয়া থাকলেও যথাসময়ে টস হয়েছে। 50 ওভারের সিরিজ হাতছাড়া হলেও 20 ওভারের ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর আশায় আছেন অধিনায়ক জ্যোতি। এর আগে রাজশাহীতে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হারে বাংলাদেশের মেয়েরা। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 জিতে ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন টাইগাররা আছে বিশ্রামে, করেনি অনুশীলন। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে লিটন কুমার দাসের দল। ম্যাচের পরদিন নিজেদের মতো করে সময় কাটাচ্ছে পুরো দল। সারা দেশের মতো চট্টগ্রামেও বিরাজ করছে বৈরী আবহাওয়া। টাইগারদের মতো নিউজিল্যান্ডও এদিন বিশ্রামে আছে। দ্বিতীয় ম্যাচ জিতলেই 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লাল সবুজের প্রতিনিধিরা। বুধবার দুপুর 2টায় মাঠে নামবে দুই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে ম্যাচ জেতানো ইনিংস খেলেও আক্ষেপ তাওহিদ হৃদয়ের মনে। টি-20তে নিজের প্রিয় 4 নম্বর পজিশনে পেলেও ওয়ানডেতে দলের পরিকল্পনায় 6 নম্বরে ব্যাট করতে হয়েছে তাকে। এদিকে এমন জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন হৃদয়। ম্যাচ জয়ে শামীম পাটোয়ারি আর পারভেজ ইমনের ইনিংসের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। ক্যাপ্টেন লিটনের কেরামতি, তাওহিদ হৃদয়কে ফিরিয়ে দিলেন নিজের প্রিয় 4 নম্বর পজিশন, আর তাতেই দল পেল বিশাল জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে হৃদয় আর শামীমের টর্নেডো ইনিংসেই জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে হাসি মুখে এলেন তাওহিদ হৃদয়। তবে এরপর যা শোনালেন তাতে স্পষ্টই বোঝা গেল ওয়ানডেতে অর্থাৎ মিরাজের অধীনে যে 6 নম্বর পজিশনে তাকে দেওয়া হয়েছে সেই পজিশনটা আসলে তিনি এনজয় করছেন না। কেন, বাকিটা শুনে নেন হৃদয়ের মুখেই। 4 নম্বরে আমি খেলেছি 25 সালে। যদি খেয়াল করে দেখেন আমি কেমন করেছি এটা আমি বলতে চাচ্ছি না, এটা হয়তো বা দেখলেই বুঝবেন। বাট খেলার তো ইচ্ছা থাকেই, আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না, কারণ টিমটা তো আমার নিজের না, টিম গেম। বাট আমি অবশ্যই লাইক করি, কারণ আমি 19 থেকে শুরু করে আমার ক্যারিয়ার যখন থেকে এজ লেভেল থেকে 16-18 থেকে যখনই খেলি তখন আমি এই পজিশনটাতেই খেলেছি। বাট এখন সামহাও আমি খেলতে পারছি না টিম কম্বিনেশনের কারণে। হয়তো বা তারা টিম অফিসিয়াল বা যারা ম্যানেজমেন্ট আছে তারা হয়তো বেটার অপশন মনে করেছে, আমি জানি না। বাট মানে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি 7, 8, 9 ব্যাটিং করবো, কারণ আমার ন্যাশনাল টিমে 7 পর্যন্ত খেলার এক্সপিরিয়েন্স আছে শুধু ওপেন ছাড়া। তো আশা করি যে কোনো না কোনো একদিন ওপেনও ব্যাটিং করবো। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে বড় জয়ের কৃতিত্বটা হৃদয় অবশ্য একা নেননি, দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারিকেও। পাটোয়ারি দীর্ঘদিন ধরে আসলে রান খোরায় ভুগছিলেন, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন দলকে জিতিয়েছেন, তাও আবার 238 স্ট্রাইক রেটে। 13 বলে 31 রানে 2টা ছক্কা। পাটোয়ারির এমন ইনিংসই তো দেখতে চায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। শামীম আজকে যেটা করেছে আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50 থেকে অনেক বড় ইনিংস। শামীম এবং ইমন যেটা করেছে, তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100, তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। প্রথম টি-20 জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। গেল 6 সিরিজের 5টি জিতেছে লিটনের বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় মনে করছেন এমন বড় জয়ের পর বাংলাদেশ শিখে গেছে কিভাবে জিততে হবে বড় রানের টার্গেট। আমার কাছে আজকে যেটা পজিটিভ মনে হয়েছে যে আমরা প্রেশারটা নিইনি, বা আমাদের কাছে প্রেশারটা বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেশারে আছি। তো এরকম ম্যাচ আমরা যত জেতাইতে পারবো তত টিমের জন্য ভালো, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদের জন্য অনেক কনফিডেন্স বিল্ড হবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটা হবে এই সাগরিকায়। সেই ম্যাচটা জয় পেলেই সাগরিকায় সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। তবে থার্ড টি-20টা 2রা মে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। দেখা হবে সেখানে কি হোয়াইট ওয়াশ করতে পারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনেও বড় চ্যালেঞ্জ, এই বাংলাদেশকে থামাবে কে?
বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। অন্যদিকে মিরপুরে ডিপিএল ঘিরে চলছে ক্রিকেটারদের অনুশীলন। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ডিপিএল ঘিরে মিরপুরে এখন সাত রব। এই মুহূর্তে আসলে কারা কারা অনুশীলন করছে জানাবেন এবং দলগুলির প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ছিলেন ৭ রব, কিন্তু সেই ৭ রবে চোখ রাঙানি কিন্তু বৃষ্টির বাগড়া, এবং বৃষ্টির বাগড়ার কারণে আজ সকালে প্রথমবারের মতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, যারা কিনা বরাবর বিগ বাজেটের দল গড়ে, সেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তারা অনুশীলনটা করতে পারেনি, যদিও তারা ইনডোরে হালকা স্ট্রেচিং করেছেন এবং ফিটনেসের একটু কাজ করেছেন। এরপর এসেছে মোহামেডান গতকাল প্রথম দল হিসেবে তারা অনুশীলন করেছিল। এবার কিন্তু সবচাইতে বিগ বাজেটের দল গড়েছে মোহামেডান। শুধু মোহামেডান নয়, আমরা দেখেছি লেজেন্ডস অফ রূপগঞ্জকে, দেখেছি ঢাকা লেপার্ডকে। এই দলগুলি এখন পর্যন্ত অনুশীলন করছে। একটু যদি সেই ঢাকা প্রিমিয়ার লিগের কথা বলি, যে জানেন যে 4 তারিখ থেকে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে, এবং যেহেতু এবার নানা হ্যাপেনিং সংকটের কারণে কিছুটা দেরিতে ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে গড়াচ্ছে, এবং সে কারণে কিন্তু সিঙ্গেল রাউন্ডেই খেলা হবে। অর্থাৎ আগে যেমন রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ডাবল রাউন্ডে খেলা হতো, এবার শুধু সিঙ্গেল লেগে খেলা হবে, 6টা মাঠে একসঙ্গে খেলা হবে। অনুশীলনের কথা যদি একটু বলি, ঢাকা মোহামেডান, আমরা দেখেছি মোহামেডান স্পোর্টিং, তারা যে বিগ বাজেটের দলের কথা বলছি, নাইম শেখকে আমরা দেখেছি, তানভীরকে দেখেছি। এদের কিন্তু আরও একটা চ্যালেঞ্জ রয়েছে, জানেন যে 2027 বিশ্বকাপ সামনে, এবং সে 2027 ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ারও কিন্তু একটা মিশন। আফিফ হোসেন ধ্রুব রয়েছেন মোহামেডানে, যিনি সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন, যদিও তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। সব কিছু মিলে শুধুমাত্র যে মোহামেডানকে দীর্ঘ একটা সময় পর 1.5 দশকের বেশি হয়ে গেছে, মোহামেডান সবশেষ কিন্তু প্রিমিয়ার লিগ জিতেছে, এবং ঢাকা প্রিমিয়ার লিগ এই নামকরণের পরে কিন্তু মোহামেডান এখন পর্যন্ত ডিপিএলের কোনো শিরোপা জিততে পারেনি। সব মিলিয়ে মোহামেডানের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ঢাকা লেপার্ডের কথা বলতে পারি, তারা কিন্তু একেবারে নবাগত একটা দল, এবং প্রথম বিভাগে কিন্তু তারা গেল কয়েকটা বছর ধারাবাহিক ক্রিকেট খেলেছে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এবার তারা ডিপিএল এসেছে। সব কিছু মিলিয়ে ঢাকা লেপার্ড এবং মোহামেডানের পাশাপাশি আবাহনী, যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গেলবার হান্নান সরকার ম্যাজিক দেখিয়েছিল, সেই আবাহনী কিন্তু এখন পর্যন্ত তারা অনুশীলন করেনি। যদ্দূর আমরা জানতে পেরেছি আগামীকাল থেকে, অর্থাৎ বুধবার থেকে তাদের সেই মাঠের অনুশীলন সেটা শুরু হবে। যদিও জানেন যে টি-20 সিরিজ 2 তারিখ শেষ হবে, এবং 4 তারিখই হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, যে কারণে যারা টি-20 স্কোয়াডে রয়েছেন, বিশেষ করে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের কথা বলতে পারি আমরা, এবং এর পাশাপাশি যারা আসলে টি-20 স্কোয়াডে রয়েছেন, শামীম পাটোয়ারি রয়েছেন, সাইফ হাসান রয়েছেন, এরা আসলে 3 তারিখে কিন্তু দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন। একই সঙ্গে যখন ঢাকা প্রিমিয়ার লিগের ক্যাম্প চলছে, পাশাপাশি কিন্তু বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজ রয়েছে 2 ম্যাচের, সেই টেস্ট সিরিজের ক্যাম্পও কিন্তু চলছে, এবং সোহেল ইসলাম, যিনি কিনা টাইগার্সের আদলে এই টেস্ট দলটাকে নিয়ে কাজ করছেন, আজ সকালেও দেখেছি মিরপুরের ইনডোরে মুমিনুলকে নিয়ে দীর্ঘ সময় তিনি কাজ করেছেন। এর বাইরে ইনজুরির কিছু কনসার্ন থাকা তাসকিন আহমেদকে আমরা দেখেছি, এবাদতকে দেখেছি, যিনি কিনা খালেদের পরিবর্তে এই টেস্ট সিরিজে ডাক পেয়েছেন। সব কিছু মিলে সেই লাল বলের যারা ক্রিকেটাররা রয়েছেন, সেই লাল বলের ক্রিকেটাররাও কিন্তু অনুশীলন করেছে। তবে ক্যামেরার ফোকাস কিন্তু ছিল একজনের দিকে, অমিত হাসান। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে অমিত ডাক পেয়েছেন, এবং পাকিস্তানের বিপক্ষে যেই সিরিজ, সেই সিরিজ দিয়ে কিন্তু আজ কিন্তু অমিতও অনুশীলনে এসেছিলেন, এবং সে পাকিস্তানের সিরিজের বিপক্ষে সব ঠিক থাকলে হয়তো বা অমিতের অভিষেকও হয়ে যেতে পারে। বিশেষ করে গেল কয়েক বছর ধরে, বিশেষ করে এনসিএল বিসিএলে অমিত যেভাবে পারফর্ম করেছে, তিনি আসলে একটা সুযোগের দাবিও রাখেন। সব কিছু মিলে এই ছিল আমার কাছে ঢাকা প্রিমিয়ার লিগ এবং মিরপুর হোম অফ ক্রিকেট থেকে জাতীয় দলের যে অনুশীলন, সেই অনুশীলনের সবশেষ আপডেট। ডায়না, ধন্যবাদ আপনাকে রিমন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল মানেই আলাদা উত্তেজনা, আর যখন মুখোমুখি পিএসজি আর বায়ার্ন মিউনিখ, তখন সেটা হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বড় মঞ্চের লড়াই। আগুনের লড়াইয়ে এবার মুখোমুখি 2 ইউরোপিয়ান জায়ান্ট। পার্ক দে প্রাসে আজ রাত 1টায় শুরু মহরণ। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। হ্যারি কেন বায়ার্ন মিউনিখের হট কেক। চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে 50-এর বেশি, আর চ্যাম্পিয়ন্স লিগে টানা 5 ম্যাচে গোল। এবার টানা 6 ম্যাচে গোল করে রেকর্ড গড়ার পালা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ। পার্ক দে প্রেসে মঙ্গলবার রাত 1টায় হ্যারি কেনের রেকর্ড গড়ার পরীক্ষার নাম প্যারিস সান-জার্মা। ইউরোপের সেরা মঞ্চে এখন পর্যন্ত 15 বারের দেখায় 9 বারই জিতেছে বায়ার্ন। সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে তারাই। শেষ 6 ম্যাচের 5টাতেই জয় বায়ার্নের। এমনকি 6 চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলের শেষটা 19-20 মৌসুমে এই পিএসজিকে হারিয়েই জিতেছিল তারা।
তাই পিএসজির মাঠে হলেও বাভারিয়ানরা আছে আত্মবিশ্বাসে ভরপুর। জার্মান চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলে টানা 9 ম্যাচ জিতে এসেছে। চ্যাম্পিয়ন্স লিগের টানা 7 ম্যাচ জয়। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2 লেগেই জয় রয়েছে। অবশ্য বাভারিয়ানদের আছে একটা অস্বস্তিকর পরিসংখ্যানও। শেষ 2 লেগের সেমিফাইনালে তারা হেরেছে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাস যোগাচ্ছে। অপরদিকে কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে 4-0 গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে পিএসজি। শুধু জয় নয়, শেষ 4 ম্যাচে 12 গোল করে আক্রমণ ভাগের ধারও দেখিয়েছে তারা। বিশেষ করে উসমান দেমবেলে লিভারপুলের বিপক্ষে 2 লেগ মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্সে ছিলেন টপ নচ। এই ম্যাচেও তার গতি আর ক্রিয়েটিভিটি হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার বড় অস্ত্র। লুইস এনরিকের দলের সামনে আছে আরেকটা ইতিহাস। এ ম্যাচ জিতলে তারা হবে প্রথম ফরাসি ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগে 100 ম্যাচ জয়ের মাইল ফলক ছোঁবে। আবার এই প্রতিযোগিতার বর্তমান কাঠামোয় তাদের প্রথম জয় এসেছিল বায়ার্নের বিপক্ষেই 1994-95 মৌসুমে। তবে এবারের কাজটা সহজ হবে না, কারণ প্রতিপক্ষ বায়ার্নও আছে দারুণ ফর্মে। সব মিলিয়ে একদিকে কেইনের ধারাবাহিক গোল, অন্যদিকে পিএসজির আক্রমণাত্মক ফুটবল। এ ম্যাচে ছোট ভুলই গড়ে দিতে পারে বড় পার্থক্য। তানজিম ঐশী, স্টার নিউজ। ওয়েলকাম ব্যাক। স্টার প্লেতে আপনি, সাথে আমি রানা জারিদ। রাজশাহী যেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির এক কারখানা। বিশেষ করে ক্রিকেটার তৈরির জন্য যেন স্বর্গরাজ্য। যদিও এখন আর পিছিয়ে নেই অ্যাথলেটিকেও। নানা সংকটের মাঝেও এগিয়ে যাচ্ছেন অ্যাথলিটরা। সরকারি কোনো সহায়তা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, যেখানে তৈরি হচ্ছে জাতীয় পর্যায়ের অ্যাথলিট। তবে কোনো ফি ছাড়াই কেবল সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়ে সফলতা দেখাচ্ছেন কোচ আনিসুর রহমান শিমুল। জিয়াউল গনি সেলেমের রিপোর্টে বিস্তারিত। উজাইফা একজন স্বপ্নবাজ তরুণী, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর পায়ে ছিল দৌড়ানোর এক অদম্য শক্তি। প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানেই তার জন্য ছিল উৎসব। বিস্কিট দৌড় কিংবা লং জাম্প, যাই হোক প্রতিবারই সে ফিরত পুরস্কার নিয়ে। বাবা তখন লুকায় আমাকে খেলতে পাঠাইছিল। সময়ের সঙ্গে বদলেছে বাস্তবতা। এখন সে রাজশাহীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী। গত বছর ভ্যান চালক বাবার মৃত্যুতে পরিবারে নেমে আসে অভাব। অনেক সময় না খেয়েই কাটাতে হয়েছে দিন। তবুও থেমে থাকেনি তার দৌড়। ক্ষুধা আর কষ্ট নিয়েই প্রতিদিন ছুটে যান মাঠে। তার প্রতিভা নজরে পড়ে কোচ আনিসুর রহমান শিমুলের। আর সেখান থেকে জাতীয় পর্যায়ের জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় চমক দেখান উজাইফা। শেখ কামালে তারুণ্যতে আমার হচ্ছে 5টা গোল্ড এবং 2টা রূপো আর ব্রোঞ্জ। আমাদের একটা খেলার মাঠ নেই, সেক্ষেত্রে যদি আমাদেরকে একটা মাঠ দিত আমাদের জন্য ভালো হতো। উজাইফার মতো অসহায় ও দরিদ্র তরুণদের নিয়ে প্রতিদিন ভোরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন করান কোচ আনিসুর রহমান শিমুল। কোনো ফি ছাড়াই গড়ে তুলছেন ভবিষ্যতের অ্যাথলেট। এরই মধ্যে জেলা ও বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায়েও সাফল্য দেখাচ্ছে শিমুলের হাতে গড়ে ওঠা খুদে খেলোয়াড়রা। 1 মাস ক্যাম্প করার পর আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে না আসলে এটা খেললে আমাদের কি হবে বা আমরা কি করতে পারবো ভবিষ্যতে। তারুণ্যের গেমে আমি 400 মিটারে সেকেন্ড হয়েছি এবং বিভাগীয়তেও সিনিয়র পদের সাথে খেলে 400 মিটারে সেকেন্ড হয়েছি। আমরা নিজেরা খুব আনন্দের সাথে এবং খুব ভালোভাবে এখানে প্র্যাকটিস করার চেষ্টা করি। তবে অ্যাথলেটিক্সের জন্য আলাদা মাঠ নেই প্রশিক্ষণ বা অনুশীলনের পর্যাপ্ত উপকরণ। কেবল মনের টানেই বেশ কয়েক বছর ধরে ব্যক্তিগত খরচে সব কিছু চালিয়ে নিচ্ছেন এই কোচ। উদ্দেশ্য একটাই, অ্যাথলেটিককে প্রতিষ্ঠিত করা। 2002 সালে আমি যখন খেলাধুলা ছেড়ে দিছি, তো আপনার আমি আর ট্রেনিং করাই নাই কাউকে। যে আসলে যারা ছিল দায়িত্ব তাদের সঙ্গে আমার মিল ছিল না বিষয়টা, যে কেমন জানো, সেই জন্য আমি আর কি ছেড়ে দিয়েছিলাম। পরে আমি আবার এই 20 সাল থেকে শুরু করে করোনা যখন চলে গেল, 21 সাল থেকে ভালোভাবে শুরু করি। এই যাত্রা থেকে আমাদের অনেক সাফল্য পেয়েছি আমরা। তো আশা করছি যে নেক্সটে আমাদেরকে যদি সরকার একটু সাহায্য সহযোগিতা করে।
রাজশাহীকে বলা হয় খেলোয়াড় তৈরির শহর, কিন্তু নানা সংকট আর সুযোগ সুবিধার অভাবে খেলোয়াড় তৈরি থেকে দিনকে দিন পিছিয়ে পড়ছে পদ্মাপাড়ের এই শহর। আর সেই সংকটের মধ্যেই আনিসুর রহমান শিমুলের মতো কোচেরা হয়ে উঠছেন অন্ধকারে আশার আলো। স্পিড বাড়বে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অ্যাথলেটিক্স কোচ আনিসুর রহমান শিমুল। শিমুল, সামাজিক দায়বদ্ধতা থেকে এই ধরনের উদ্যোগ এবং কোনো পারিশ্রমিক ছাড়াই আপনি এই কাজটা করা শুরু করেছেন এবং বেশ কয়েক বছর ধরে কাজটা চালিয়েও যাচ্ছেন। আপনার উদ্দেশ্য আসলে কি ছিল এই কাজ শুরু করার পেছনে? আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা আমরা অ্যাথলেটিক্স খেলতাম, যারা আমরা ন্যাশনাল পর্যায়ে খেলেছি, তাদের আসলে দায়বদ্ধতা থেকে এটা আসছে। এবং আমার ফ্যামিলিগতভাবে আমরা স্পোর্টস ফ্যামিলি, আর আমি চিন্তা করছি যে অ্যাথলেটিক্স যেহেতু খেলেছি, আর অ্যাথলেটিক্স প্লেয়াররা তো আসলে ভালো ফ্যামিলি সবাই আসে না, সলভেশন যারা ফ্যামিলি তারা আসে না, অনেক গরিব মানুষরা এটা ট্রেনিং করে। তো আমার কাছে মনে হচ্ছে যদি কিছু গরিব বাচ্চাদের ট্রেনিং করা, যদি তারা একটা চাকরি পায়, যদি বাংলাদেশের জন্য তারা রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে এটা আসলে অনেক ভালো হবে। এই লক্ষ্যে আমি চিন্তা করছি যে এটা আস্তে আস্তে আগাতে থাকি। এভাবে আজকে আস্তে আস্তে প্রসার হয়েছে। এবং যেখানে রাজশাহীতে 2003 সালের পর থেকে কোনো অ্যাথলেটই ছিল না, সব বন্ধ হয়ে গেছিলো, সেখানে আজকে আমাদের কাছে প্রায় 45 থেকে 50টা অ্যাথলেট ট্রেনিং করতেছে। এবং ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মনে করেন যে বড় পর্যায়ে পর্যন্ত, মানে ইন্টার পর্যন্ত, যারা আজকে অনেকেই ন্যাশনাল পর্যায়ে পদক পেয়েছে, কেউ গোল্ড পাইছে, কেউ রূপো পেয়েছে, কেউ আমরা ইন্টারন্যাশনাল গেমসেও বিকেএসপিতে আমরা হচ্ছি রানার আপ হয়েছি, এবং আরও অনেক অনেক সাফল্য আছে আমাদের। তো এভাবে আগায় যাচ্ছি এবং আমাদের প্ল্যানিংই হচ্ছে যে বেশিরভাগ বাচ্চাদেরকে আমরা তাদের নিজের জীবনটাকে যেন উপরের দিকে নিয়ে যেতে পারে অ্যাথলেটিক্সের মাধ্যমে, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আসলে। এবং আরেকটা জিনিস দেখেন যে আমার এখান থেকে প্রায় 4-5 জন আর্মিতে চাকরি পাইছে, কেউ 2 জন পুলিশে পাইছে, এরা সবাই চাকরি করতেছে। এবং কেউ কেউ ইউনিভার্সিটিতে পর্যন্ত ভর্তি হয়েছে এখান থেকে ট্রেনিং করার পরে, তারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তো এই বিষয়টা আসলে যে অ্যাথলেটিক্সের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, তবে সবথেকে বড় প্রবলেম হচ্ছে অ্যাথলেটিক্সের, যেটা হচ্ছে যে মাঠ, সেটা আমাদের নাই। আমাদের সবথেকে বড় প্রবলেম আজকে দেখেন, আমাদের শুধু বাংলাদেশে 3টা অ্যাথলেটিক্স মাঠ আছে, উদ্যোগ 4টা, কিন্তু এই 4টা মাঠ দিয়ে কি বাংলাদেশে অ্যাথলেটিক্স ডেভেলপ করা সম্ভব না। আজকে রাজশাহীতে যদি একটা অ্যাথলেটিক্স মাঠ আমরা পাই, এবং সঙ্গে যদি একটা ফুটবল মাঠ দিয়ে যদি একটা ইন্টারন্যাশনাল ভেন্যু সুন্দরভাবে করে, অনেক জায়গা পড়ে আছে যেখানে আমাদের এটা সম্ভব। আমি ক্রীড়ামন্ত্রীকে বলবো, আমি আমিন ভাইকে অনুরোধ করব যে রাজশাহীতে একটা অ্যাথলেটিক্স মাঠ দিক, সঙ্গে একটা ভালো ফুটবল মাঠ হোক। কারণ জেলা ক্রীড়া সংস্থার যে মাঠ, সে মাঠে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল সব একসঙ্গে এসে কর্ম পায়, যেখানে ট্রেনিং করা খুব টাফ একদম। তাই আমি চাচ্ছি যে ন্যাশনাল মানের প্লেয়ার তৈরি করতে হলে মাঠ লাগবে। আজকে দেখেন জুনিয়র গেমস যেটা খেলা হয়, বিকেএসপি একমাত্র প্রাধান্য বিস্তার করে, সেই সঙ্গে আমরা কিছুটা থাকি। তাহলে এটা দেখেন যে আমরা যদি বিকেএসপিতে সব কিছু পাচ্ছে, ট্রাফ পাচ্ছে, ট্রাইনশু পাচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছে, আমাদের বাচ্চারা পাচ্ছে না। যাদের বাবা মারা বাচ্চারা যারা ট্রেনিং করতেছে, তার কারো বাবা রিক্সা চালায়, কারো বাবা মা আপনার বাসা বাড়িতে কাজ করে, তাদেরকে নিয়ে আমি কাজ করছি। এবং তাদের এত প্রতিভা, আজকে দেখেন বিকেএসপিতে আমার অলরেডি 3টা বাচ্চা পড়াশোনা করতেছে এই বাচ্চার মধ্যে। এবং এই মাসে হচ্ছে আমাদের যে ট্রায়াল হয়েছিল বিকেএসপিতে, প্রতিভা অন্বেষণ ক্যাম্প, সেখানে 9 জন বাচ্চা পরীক্ষা দিয়েছে, 9 জন বাচ্চাই আমার হচ্ছে চান্স পাইছে বিকেএসপিতে ক্যাম্পিংয়ে। তারা ভালো টাইমিং করছে, সেই জন্য পাইছে। এবং আরেকজন ট্রেনিং করছে, ওকে আমরা বোলিং ট্রেনিং করার জন্য রান আপ ঠিক করছি, কাজ করছি, সেও ক্রিকেটে চান্স পাইছে। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট যে বাচ্চাগুলোর বাবা মা এত গরিব, তাদেরকে ভাড়া নাই, তাদেরকে আমি ভাড়া দিয়ে পাঠাচ্ছি। আসলে যতটুকু পারছি আর কি, আমার ইনকাম সোর্স থেকে যতটুকু পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোল মানেই কেবল জালে বল জড়ানো নয়, কখনো কখনো তা হয়ে ওঠে নিখুঁত শিল্প। 2014 বিশ্বকাপ, রবিন ফন পার্সি যখন ডি বক্সে শূন্যে শরীর ভাসিয়ে দিলেন, তখন পুরো ফুটবল বিশ্ব যেন এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গিয়েছিল। ইকার ক্যাসিয়াস স্তব্ধ। ফ্লাইং ডাচম্যান ফন পার্সির গল্প জানবেন আজকের ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউনে। দর্শক, সিলেটে বাংলাদেশ শ্রীলঙ্কা জাতীয় নারী দলের টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ। আমরা এখন সরাসরি চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। ওয়েদার দেখে কি মনে হচ্ছে, আসলে কতক্ষণ খেলা চলতে পারে এবং দর্শক সমাগম কেমন দেখছেন? কারণ এই টুর্নামেন্টের শুরুতে মেয়েরা যখন রাজশাহীতে খেলেছে, তখন আমরা দেখেছি যে স্টেডিয়াম প্রায় ফাঁকাই ছিল।
না, সিলেটেও দর্শকদের এক ধরনের খরা চলছে, কারণ হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে দর্শকদেরকে আহ্বান জানানো হয় না এবং দর্শকদের আসার জন্য কোনো ব্যবস্থাও করা হয় না, তেমন ধরনের কোনো প্রচারণাও হয় না। এক ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গতকালকে এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে এবং আজকে কিন্তু ওয়েদারের অবস্থা সকাল থেকেই বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে এবং গতকাল থেকেই বৃষ্টি হচ্ছেও সিলেটে, কিন্তু এখন একটু স্থিতিশীল থাকার কারণে যথাযথ সময়েই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি শুরু হয়েছে এবং বাংলাদেশ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং ফিল্ডিং করছে। গতকালকে প্রেস কনফারেন্সে যেটা জানানো হয়েছিল যে বাংলাদেশ দলে একজন নতুন ওপেনার যুক্ত করা হয়েছে, শারমিন সুলতানা, এবং শ্রীলঙ্কা দলেও নতুন দুজন প্লেয়ারকে যুক্ত করা হয়েছে। জি মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক দুপুর 1:30 মিনিটে। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।